হাই এভরিওয়ান, গত ভিডিওতে আমরা গতি অধ্যায়ের প্রথম অংশটুকু শেষ করেছি। আজকের ভিডিওতে আমরা এই যে গতি অধ্যায়ের বাকি যে অংশটুকু আছে সে অংশটুকু শেষ করার চেষ্টা করব। তো গত ভিডিওতে আমি তোমাদের এই যে গতি অধ্যায়ের বেগ, ত্বরণ, সরণ, দূরত্ব, দ্রুতি এই জিনিসগুলো সম্পর্কে খুব ভালোভাবে বলে দিছি। আজকে তার পরের অংশটুকু আমরা শেষ করার চেষ্টা করব। তুমি যদি ওই ভিডিওটা দেখে না থাকো তাহলে দয়া করে আগে ওই ভিডিওটা দেখে আসো। যদি তুমি ওই ভিডিওটা দেখে না এই ভিডিওতে আসো তাহলে এই ভিডিও যে টপিক গুলো পড়াচ্ছি এটা তোমার পক্ষে বোঝা অনেক কষ্টকর হয়ে যাবে। তো তার জন্য আগে আমি বলবো যে ওই ভিডিওটা দেখে আসো, তাহলে এই ভিডিওটা তুমি খুব ইজিলি বুঝতে পারবা। তো আমরা কথা না বলে শুরু করি। দেখো, আমি প্রথমে দিয়ে রাখছি ত্বরণ কাকে বলে। সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আমরা তো জানি ভাইয়া যে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে। হ্যাঁ ভাইয়া, কিন্তু এই ত্বরণটাকে আমরা দুই ভাবে বলি, একটা হচ্ছে পজিটিভ ত্বরণ আর একটা হচ্ছে নেগেটিভ ত্বরণ। যখন বেগ বৃদ্ধি পায় তখন যে ধরনের ত্বরণ হয় তাকে আমরা বলবো কি ভাইয়া? ত্বরণ। এই ত্বরণটাকে, যেটাকে আমরা শুধু ত্বরণ বলি, এটাকে আমরা পজিটিভ ত্বরণও ধরে নিতে পারি। আর যদি বেগ কমে যায় তাকে আমরা বলি মন্দন। এই জিনিসগুলো এখন আমি তোমাদেরকে পড়াবো। তাহলে ত্বরণের সূত্রটাও কিন্তু আমি ওইখানে দিয়ে রাখছি, কিভাবে আসছে, ওইটার একক কি, মাত্রা কি, এই জিনিসগুলো আমি দেখাইছি। তো ওই সূত্রটা জাস্ট আমি এখানে লিখে রাখছি, ত্বরণ A ইকুয়াল V মাইনাস ইউ বাই টি। অর্থাৎ বেগের পরিবর্তন হইতেছে, তাকে সময় দিয়ে ভাগ দিলে যে জিনিসটা পাবাই এটা হচ্ছে ত্বরণ। এখন দেখো, সুষম ত্বরণ। এই ত্বরণের আবার দুইটা প্রকার আছে। কি কি ভাইয়া? সুষম ত্বরণ, অসম ত্বরণ। সুষম ত্বরণ জিনিসটা কি? সময়ের সাথে কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সুষমভাবে বাড়তে থাকে, মানে বেগ বৃদ্ধি হইতেছে, এটা যদি সুষম হয়। সুষম কেমনে হয় দেখো, আমি যদি তোমাকে ধরো এখানে একটা গাড়ির বা একটা বস্তুর আমি তোমার বেগের একটা চিত্র দেখাইতেছি কেমন হইতেছে। প্রথম 2 সেকেন্ডে এর বেগ হলো 4 মিটার পার সেকেন্ড। পরবর্তী 2 সেকেন্ডে আবার বেগ কত হয়েছে ভাইয়া? 8 মিটার পার সেকেন্ড। আবার পরবর্তী 2 সেকেন্ডে কত হয়েছে ভাইয়া? 12 মিটার পার সেকেন্ড। দেখো তো ভাইয়া, এখানে যে বেগটা বাড়তেছে, প্রথম 2 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড বাড়ছে, পরবর্তী 2 সেকেন্ড এখানে কিন্তু জিরো ছিল। তাহলে পরবর্তী 2 সেকেন্ডে কত হয়েছে ভাইয়া? 8 মিটার পার সেকেন্ড হয়েছে। পরবর্তী 2 সেকেন্ডে কত হয়েছে ভাইয়া? 12 মিটার পার সেকেন্ড হয়েছে না? এই যে বেগটা এভাবে বাড়তেছে এটাকে আমরা বলবো কি ভাইয়া? সুষমভাবে বাড়তে থাকে, অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর একই পরিমাণ বেগ বৃদ্ধি পেতে থাকে। এই ধরনের বেগকে আমরা বলবো কি ভাইয়া? সুষম বেগ। আর তো সময়ের সাথে যদি কোনো বস্তুর বেগ সুষমভাবে বাড়তে থাকে তখন যে ত্বরণটা পাবো, আমরা তো জানি এখান থেকে যদি আমি ত্বরণ বের করি, যে ত্বরণটা পাবো এই ত্বরণটা কি ত্বরণ হবে ভাইয়া? এই ত্বরণটা হবে সুষম ত্বরণ। এই ত্বরণটা হবে সুষম ত্বরণ। তাহলে আমরা কি জানি যে সময়ের সাথে কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সুষমভাবে বাড়তে থাকে তাহলে তাকে আমরা বলবো কি ভাইয়া? সুষম ত্বরণ। এখন ভাইয়া অসম ত্বরণ জিনিসটা কি? অসম ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগ বৃদ্ধির হার যদি সমান না হয়। দেখো এখানে যে বেগ বৃদ্ধি পাইছে এটার হার কিন্তু সমান। প্রথমে 2 সেকেন্ডে 4, পরবর্তী 2 সেকেন্ডে 4 মিটার বাড়ছে, তার মানে হচ্ছে 8, পরবর্তী 2 সেকেন্ডে 4 মিটার বাড়ছে, তার মানে হচ্ছে কত? 12 হয়েছে। কিন্তু এই জিনিসটা যদি এমন সুষমভাবে না বাড়তো, ধরো এখানে হয়েছে 6, এখানে হয়েছে 6 মিটার পার সেকেন্ড, আর এখানে হয়েছে ধরো তোমার 15 মিটার পার সেকেন্ড। 15 মিটার পার সেকেন্ড। আচ্ছা ভাইয়া, তাইলে বলো এই যে বেগটা বৃদ্ধি পাইছে, বেগের যে পরিবর্তন হয়েছে, এটা কি ভাইয়া সুষম হয়েছে? না ভাই, এটা তো সুষম হয় না, কারণ প্রথম 2 সেকেন্ডে হয়েছে 4, পরবর্তী 2 সেকেন্ডে 2 বাড়ছে, তাহলে 6 হয়েছে। পরবর্তী 2 সেকেন্ডে দেখো আবার 9 হয়ে গেছে, 9 বেড়ে গেছে, তার মানে 15 হয়েছে। তাইলে তুমি বলো যে এই যে বেগের পরিবর্তনটা হয়েছে, বেগটা যে বৃদ্ধি পাইছে এটা কি সুষম হয়েছে? না। যদি বেগ সুষম না হয় তাহলে ত্বরণও কি না ভাইয়া? সুষম ত্বরণ না। তাহলে এই ধরনের ত্বরণকে আমরা কি বলবো ভাইয়া? অসম ত্বরণ। যে ত্বরণটা সুষম না তাকে আমরা বলবো কি ভাইয়া? অসম ত্বরণ। তাহলে ত্বরণ কয় প্রকার ভাইয়া? 2 প্রকার, একটা হচ্ছে সুষম ত্বরণ, একটা হচ্ছে অসম ত্বরণ। এখন আসো ভাইয়া, আমাদের পরে যে জিনিসটা দিয়ে রাখছি আমরা, সেটা হচ্ছে মন্দন। মন্দন কাকে বলে? সময়ের সাথে বেগ হ্রাসের হারকে মন্দন বলে। এখন ভাই এই জিনিসটা কি? দেখো একটা গাড়ি আমি এখানে দিয়ে রাখতেছি, ধরো এটা একটা গাড়ি, হ্যাঁ, যদিও সুন্দর হয়নি তাও একটা গাড়ি কল্পনা করো। এখন এখানে এর বেগ ছিল কত? প্রথম অবস্থায় ইউ আদি বেগ ছিল ধরো 40 মিটার পার সেকেন্ড। আর এখানে গিয়ে যখন গাড়িটা এখানে গেছে, এই পজিশনে গেছে, তখন তার হয়েছে কত বেগ ভাইয়া? তখন ধরো তার হয়েছে কত? 20 মিটার পার সেকেন্ড। এখন এটা তো ভি, তাহলে আমরা ত্বরণের সূত্র জানি কি ভাইয়া? এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি না? হ্যাঁ, তাহলে এখানে দেখো তো, আমি ভি মাইনাস ইউ করি, তাহলে 20 - 40 করার পরে আমার কত পাইতেছি? -20 পাইতেছি না? 20/3।
এখন দেখো তো ভাই, এইখানে যে ত্বরণটা তুমি পাবা, সময় তো কখনো নেগেটিভ হয় না, তাই না? সময় অলওয়েজ পজিটিভ। তাহলে সময় দিয়ে যখন তুমি এই মানটাকে ভাগ করবা, দিন শেষে ভাগফল কত পাবা ভাইয়া? ভাগফলটা তো মাইনাস পাবা। তাইলে সময়ের সাথে বেগ হ্রাসের হারকে আমরা কি বলবো? মন্দন বলবো। বেগ কমে যাচ্ছে তাকে আমরা বলবো মন্দন। তখন যে ইয়াটা হবে, ত্বরণটা বের করবো, সেটা কি পাবো ভাইয়া? মাইনাস ত্বরণ পাবো। তাহলে আমরা কি জানি ভাইয়া? মাইনাস ত্বরণ মানে কি ভাইয়া? মন্দন। তাহলে মন্দন জিনিসটা কি ভাইয়া? আমি এখান থেকে যদি শর্টকাটে লিখে দিই তোমাদের মনে রাখার জন্য, মাইনাস ত্বরণ। মাইনাস ত্বরণকে আমরা কি বলবো ভাইয়া? মাইনাস ত্বরণটাকে আমরা বলবো মন্দন। এটাই হচ্ছে তোমাদের ত্বরণ, সুষম ত্বরণ, ত্বরণের প্রকারগুলো আর কি, সুষম ত্বরণ, অসম ত্বরণ আর মন্দনের কাহিনী। তো এই জিনিসটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে তোমরা যদি তোমাদেরকে একটু পরে আমি একটা চিত্র দিয়ে দিই, ধরো এরকম একটা চিত্র আমি তোমাকে দিয়ে দিলাম, যে তোমাদের বইতে এরকম অনেক প্রবলেম দেখতে পাবা তোমরা। তো ধরো একটা গাড়ি এখান থেকে শুরু হয়েছে, এদিকে দেওয়া আছে তোমার বেগ, আর এদিকে দেওয়া আছে সময়। তখন দেখবা যে গাড়ি এমনে গেছে, এমনে গেছে, এমনে গেছে, এমনে গেছে, আবার এমনে আসছে। ধরো এটা ও বিন্দু থেকে শুরু হয়েছে, এটা এ, এটা ভি, এটা সি, এটা ডি, আর এটা হচ্ছে ই বিন্দু। আচ্ছা, এই পর্যন্ত আসছে গাড়িটা। এখন এটা দেখে তুমি আমাকে বলো যে কোথায় সুষম ত্বরণ হয়েছে, কোথায় তোমার অসম ত্বরণ হয়েছে, আর কোথায় সমবেগ ছিল, ত্বরণ ছিল না, কোথায় তোমার মন্দন হয়েছে। দেখো, এখান থেকে ও থেকে যখন এ পর্যন্ত যাচ্ছে, এদিকে তো বেগ, তাই না? এদিকে বেগ, তার মানে বেগ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে যে ত্বরণটা হয়েছে, দেখো এখানে পুরা এই জায়গার জন্য ও এর জন্য ত্বরণটা কিন্তু এটা এই অংশটার জন্য কি ত্বরণ? সুষম ত্বরণ, কারণ বেগ একটা নির্দিষ্ট সিকোয়েন্স অনুসারে বাড়তেছিল। এদিকে তো তোমার সময়টি আমি বলে দিলাম। এই অংশটাতে কি ভাইয়া বেগের কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। বেগের যদি পরিবর্তন না হয়, এই সমীকরণটাতে একটু দেখো তো, তাহলে 0/t দিন শেষে কত হবে? 0ই হবে না। তাহলে এখানে বেগের পরিবর্তন হয় না, তাহলে কি কোনো ত্বরণ ছিল? ছিল না। এই অংশটাতে আবার বেগ বাড়ছে, দেখো এইদিকে যাচ্ছে, সময় যত যাইতেছে বেগও তত বাড়ছে। তাহলে এই অংশ বিসি অংশ আবার কি হয়েছে ভাইয়া? বিসি অংশের মধ্যে হয়েছে তোমার আবার কি হয়েছে? বিসি অংশের মধ্যে তোমার আবার বেগ বৃদ্ধি পাইছে। তাহলে ভাইয়া বেগ বৃদ্ধি পাওয়ার মানে কি ভাইয়া? ত্বরণ হওয়া। আবার এখান থেকে এই যে সিডি যে অংশটা দেখতেছো, সিডি অংশের মধ্যে কিন্তু বেগের কোনো পরিবর্তন হয়নি। তাহলে আবার এই সূত্রের মধ্যে বসাও, তাহলে কি হবে? কোনো বেগ ছিল না, তাহলে এটা সমবেগ ছিল। সমবেগে যদি কোনো বস্তু চলতে থাকে, তখন কি থাকে না ভাইয়া? কোনো ত্বরণ থাকে না। এখন এই অংশে এসে কি হয়েছে? আমি এই অংশটা যদি দেখি, ধরো ডিই অংশ, তাহলে ডিই অংশের মধ্যে কি হয়েছে? বেগ এখানে বেশি ছিল, এখানে কম হয়েছে। ভাইয়া বেগ কি কমে গেছে না? সময়ের সাথে বেগ হ্রাস পাইছে, কমে গেছে। তখন এই অংশে কি হয়েছে ভাইয়া? এই অংশ হচ্ছে মন্দন। তাহলে এই ধরনের চিত্র তো তোমাদেরকে দিয়ে দিতে পারে যে এই অংশটা দেখা বলো ত্বরণের কি পরিবর্তন হয়েছে। তাহলে ত্বরণ এখানে হয়েছে, ত্বরণ এখানে ত্বরণ ছিল না, এখানে ত্বরণ হয়েছে, এখানে ত্বরণ ছিল না, এখানে মন্দন হয়েছে। এই জিনিসটা তোমাদেরকে ব্যাখ্যা করে ব্যাখ্যা চাইতে পারে পরীক্ষার সময়, তাহলে তোমরা এভাবে ব্যাখ্যা করে দিবা। আর ভ্যালু দেওয়া থাকলে তো তোমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে বুঝিয়ে দিবা যে কোথায় ত্বরণ হয়েছে, কোথায় হয় না, এই জিনিসটা বুঝিয়ে দেওয়া লাগবে। এটাই হচ্ছে তোমাদের ত্বরণের মূল কাহিনী। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে গতির সমীকরণ। ভাই, গতির সমীকরণ জিনিসটা কি? আমরা আমাদের বইয়ে অঙ্ক করার জন্য অনেকগুলো সূত্র পাই, গতির অনেকগুলো সমীকরণ পাই। হ্যাঁ, এই সমীকরণ বললে আমরা বলবো কি? গতির সমীকরণ। এখন এগুলো কোথা থেকে আসছে আমি আস্তে আস্তে প্রমাণ করে তোমাকে দেখাচ্ছি। আমরা একটু ওই যে ভিডিওটার কথা মনে করো, প্রথম ভিডিওটার কথা, ওইখানে আমরা প্রথম দিকে বলে রাখছি বেগ জিনিসটা কি ভাইয়া? বেগ হচ্ছে সরণ বাই সময়। এই জিনিসটা আমরা বলছিলাম না ভাইয়া? আচ্ছা, এখন বেগের আমরা কি দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা, কারণ বেগের ইংলিশ হচ্ছে ভ্যালোসিটি, ভ্যালোসিটি ভি। আর সরণে আমরা এস দ্বারা প্রকাশ করি, টাইমকে টি দ্বারা প্রকাশ করি। এখন দেখো তো, এটারে আমরা কিভাবে পরিণত করতে পারি? এটারে এই পাশে নিয়ে আসে, তাহলে আমরা এস ইকুয়াল ভিটি লিখতে পারি না ভাইয়া? এখন এই যে বেগটা ভি, এটা যদি আমি বড় হাতে লিখি ভি, এটা মানে কি ভাইয়া? এই বেগটা হচ্ছে ভাইয়া গড় বেগ। এই বেগটা কি বেগ ভাইয়া? গড় বেগ। আচ্ছা, এতটুকু তোমরা বুঝছো, তাহলে এখানে আর কোনো সমস্যা নেই। এখন আসো, আমি ত্বরণের একটা সূত্র তোমাদেরকে বলছিলাম। ত্বরণ, ত্বরণ কি ভাইয়া? ত্বরণ এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। এখন এটাকে কিভাবে লেখা যায়? এটাকে লেখা যায় যে এটার এই পাশে নিয়ে আসো, তাহলে এটি ইকুয়াল ভি মাইনাস ইউ হয় না? তাহলে এখান থেকে ইউ, ইউটারে এই পাশে নিয়ে আসো, তাহলে কি হয় দেখো তো ভাইয়া? ইউটারে এই পাশে নিয়ে আসলে ইউ প্লাস এটি ইকুয়াল ভি হয় না? সুতরাং আমরা ভি সমান কি লিখতে পারি? ইউ প্লাস এটি, এই জিনিসটা লিখতে পারি। এই জিনিসটা দিয়ে আমি সূত্রটা প্রমাণ করব। এখন দেখ গড় বেগ জিনিসটা কি? ধরো একটা গাড়ি এখানে চলতেছে, এই দিক থেকে এদিকে চলতেছে, তাহলে এখানে একটা বেগ আছে, ধরো এখানে একটা বেগ আছে।
ভি, ধরো এখানে একটা বেগ আছে আদি বেগ, এটা আমি ইউ বললাম। আর এখানে আরেকটা বেগ আছে, আরেকটা বেগ কি ভাইয়া, আরেকটা বেগ ধরো এখানে একটা বেগ আছে আর এখানে একটা বেগ আছে, এইদিকে সময় তোমার টি আর এদিকে হচ্ছে তোমার ভি। এখন দেখো তো এখানে আছে ইউ, এখানে আছে ভি, তাহলে তাদের গড় বেগটা তুমি কিভাবে বার করবে ভাইয়া? তাদের গড় বেগটা বের করার জন্য আমি কি করতে পারি, এখানে এই বেগটা আর এই বেগটারে যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দিতে পারি না? তাহলে তো মিডলের এই ভি, বড় হাতের ভিটা পেয়ে যাব। তাহলে আমরা গড় বেগটা কিভাবে বের করবো? ভি ইকুয়াল গড় বেগ, গড় বেগ, গড় বেগটা ভি ইকুয়াল কি পাবো ভাইয়া? ইউ প্লাস ভি বাই 2 বের করতে পারি না ভাইয়া? দুইটা বেগ নিছি, এই দুইটারে আমরা 2 দিয়ে ভাগ করে দিছি, তাহলে তো আমাদের গড় বেগটা আমরা পেয়ে যাচ্ছি, তাই না? আচ্ছা ঠিক আছে, এতটুকু আমরা বুঝলাম। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি ভাইয়া? দেখো তো, এখান থেকে আমি এস ইকুয়াল টি আর ভি লিখতে পারি। এখন ভি মানে কি ভাইয়া? গড় বেগ না? এখন ভি মানে যদি গড় বেগ হয়, তাহলে আমরা ভি এর পরিবর্তে কি লিখতে পারি ভাইয়া? ভি এর পরিবর্তে কি আমরা ইউ প্লাস ভি বাই টু লিখতে পারি না? হ্যাঁ ভাইয়া পারি। এখন ভি এর পরিবর্তে আবার এই জিনিসটা লেখা যায় না ভাইয়া? এই ভি এর পরিবর্তে তাহলে টি ইকুয়াল কত হবে ভাইয়া? টি ইকুয়াল হয় ইউ প্লাস এ টি বাই 2, হয় না ভাইয়া? হ্যাঁ, হয়ে যায়। তাহলে এখানে আমি কি করতে পারি? টি, এখানে দুইটা ইউ, তাহলে 2u/2 প্লাস এখানে আমি কি লিখতে পারি? at/2 লিখতে পারি না? এখন টিটার এটার সাথে গুণ করে দাও, এই টু কাটাকাটি যায়, তাহলে এখানে ইউটি হয় না ভাইয়া? আর এখানে কি হয়? একটা হাফ থাকে, এ টি গুণ করলে টি স্কয়ার না? তাহলে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার না? এই সূত্রটা তোমাদের বইতে দেখবে খুব সুন্দর করে দেওয়া আছে এবং এমন করে বক্সও করা আছে। তো সূত্রটা কোথা থেকে আসছে ভাইয়া? এই জিনিসটা আমি তোমাদেরকে দেখাইলাম যে সূত্রটা এই জায়গা থেকে আসছে। তাহলে তোমাকে যদি বলে যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এই সূত্রটা কোথা থেকে আসছে এটা একটু প্রমাণ করে দাও, তাহলে কি তুমি প্রমাণ করতে পারবা না? বেগ সমান কি সরণ বাই সময়, এখান থেকে এস ইকুয়াল ভিটি পাইছি। এখন এই ভি মানে কি ভাইয়া? ভি মানে হচ্ছে গড় বেগ। তাহলে এই গড় বেগের আবার আমরা এখান থেকে পাইছি গড় বেগ, কিভাবে বের করি? গড় বেগ ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2, এখান থেকে পাইছি। তারপরে তো দিন শেষে আমার এই সূত্রটা প্রমাণ হয়ে যায়, তাই না? খুব ইজি না? তো এই জিনিসটা তোমরা দেখবা যে কিভাবে সূত্রটা প্রমাণ হয়েছে বা এই সূত্রটা কোথা থেকে আসছে, তাইলে তোমরা বুঝতে পারবা। আচ্ছা, এখন আসো, তোমাদের বইয়ে আরেকটা সূত্র দেওয়া আছে, ওই সূত্রটা আমি এখন বের করব। ওই সূত্রটা কি বের করার জন্য আমি ভি ইকুয়াল ইউ প্লাস এটি এটা লিখতে পারি। ওই যে তোমাদের একটা ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as একটা সূত্র আছে না? ওই সূত্রটাই আমি বের করব। এই সূত্রটা কিভাবে আসে দেখো, এখানে আমি উভয় পক্ষের যদি বর্গ করে দিই তাহলে কি হয়? ভি স্কয়ার ইকুয়াল ইউ প্লাস এ টি হোল স্কয়ার লিখতে পারি না? এখন এখানে দেখো তো এটা কিসের সূত্র পড়ে? a প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়ে না ভাইয়া? তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র বসাইলে আমি পাই কিনা দেখি। তাহলে ইউ স্কয়ার প্লাস এখানে কি 2 ইন্টু ইউ এটি প্লাস এটি স্কয়ার লিখতে পারি না ভাইয়া? হ্যাঁ ভাইয়া পারি। এই জিনিস থেকে তো আমি এমনিতে এই জিনিসটা লিখতে পারি। টুকু তোমরা বুঝতে পারছো? আমি জাস্ট সিম্পলি এখানে কি করছি যে a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা বসাই দিছি। তাহলে এখন পরের লাইনে আমি কি করতে পারি? ইউ স্কয়ার প্লাস এই দুই জায়গা থেকে যদি আমি 2a কমন নিই, এখানে থাকে কি ভাইয়া? ইউটি থাকে। আর 2 যেহেতু কমন নিছি, তাইলে এখানে তো কোনো 2 নাই, 2 দ্বারা ভাগ হবে, তাইলে এখানে হবে কি তোমার হাফ, এখানে a স্কয়ার হবে হাফ এ টি স্কয়ার। এই জিনিসটা হয় না? দেখো তো, তাহলে এই জিনিসটার পরিবর্তে এই জিনিসটা সমান কি? ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। একটু আগে এই সূত্রটা পাইছো না? এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তাহলে এখানে ইউ স্কয়ার প্লাস 2a, এই পুরোটার পরিবর্তে তুমি s বসাই দিতে পারো না? তাহলে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as। সূত্রটা পাইছো? তোমার এই সূত্ররে স্কয়ার করলে আবার কি আসে? এই সূত্রটা চলে আসে। তো এগুলো হচ্ছে তোমাদের নরমালি গতি সমীকরণের সূত্র। কি কি? ভি ইকুয়াল ইউ প্লাস এটি, s equal ut plus half at square, v square equal u square plus 2as। কোথায় কোন সূত্রটা বসাবা? ফিজিক্সের ক্ষেত্রে প্রপারলি সূত্রটা বসাতে পারাটাও হচ্ছে একটা আর্ট। তাহলে কোথায় কোন সূত্রটা বসাবা? দেখো, যখন তোমাকে বলবে যে শেষ বেগ নির্ণয় করো, যেখানে তোমাকে u দেওয়া থাকবে, a দেওয়া থাকবে, t দেওয়া থাকবে, এইরকম কিছু দিয়ে যদি তোমাকে বলে যে শেষ বেগটা বের করো, তখন তুমি এই সূত্রটা বসাবা। কোথাও যদি তোমাকে বলে যে অতিক্রান্ত দূরত্ব বসাও, তাহলে এখানে তখন তোমাকে কি দেওয়া থাকবে?
ইউ দেওয়া থাকবে, টি দেওয়া থাকবে, এ দেওয়া থাকবে, টি দেওয়া থাকবে। তখন যদি তোমাকে বলে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, তাহলে তুমি করতে পারবা। আবার যদি তোমার বলে শেষ বেগ নির্ণয় করো, যেখানে এস দেওয়া আছে, ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, তখন কোন সূত্রটা বসাবা? ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as, এই সূত্রগুলা বসাবা। তো এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে তোমাদের বইয়ের আরেকটি টপিক, যেটা হচ্ছে যে পরন্ত বস্তুর সূত্র। এই পরন্ত বস্তু সূত্রগুলা কে দিছে ভাইয়া? বিজ্ঞানী গ্যালিলিও। তো তোমাকে যদি বলে যে গ্যালিলিও সূত্রগুলো বলো, তাও এই সূত্রগুলো হবে। আমি যদি বলি যে পরন্ত বস্তু সূত্রগুলো বলো, তাও এই তিনটা সূত্রই হবে। তো পরন্ত বস্তুর সূত্র কয়টা ভাইয়া? তিনটা। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। তো প্রথম সূত্র কি ভাইয়া? স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় সকল বস্তু, পরন্ত সকল বস্তু, এখানে হবে পরন্ত সকল বস্তু, পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। দেখো, একই উচ্চতা থেকে দুইটা বস্তুকে যদি আমি ফেলে দিই, তাহলে কি হবে? একটা ধরো আমি এই কলমটা একটা পালক ফেলে দিচ্ছি, যদি এখানে কোনো ধরনের বাধা না থাকে, ধরো এখানে বাতাসের বাধা বা অন্য কোনো ধরনের বাধা নেই, তখন আমি যদি দুইটা বস্তুকে ফেলে দিই, তখন কি হবে? দোনোটা সমান সময়ে কি হবে? নিচে এসে পৌঁছাবে। তাহলে এই কথাটাই হচ্ছে পরন্ত বস্তু প্রথম সূত্র, যে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। এই ক্ষেত্রে তোমার কার ভর কতটুকু এটা ম্যাটার করে না। এখানে তো বলে নাই যে ভর যার বেশি সে আগে ভূমিতে পৌঁছাবে, এটা বলে নাই। বলছে কোন ধরনের বাধা যদি না থাকে, ভর যাই হোক না কেন, দুইটা বস্তুকে তুমি ছেড়ে দিছো, সমান সময়ে মাটিতে পৌঁছাবে, অর্থাৎ সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, এই জিনিসটাই বলছে। দ্বিতীয় সূত্রটা কি ভাইয়া? স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু। এখানে একটা কথা বলে রাখি, দেখো এখানে বিনা বাধায় পরন্ত বস্তু সকল সূত্র কি ভাই? বিনা বাধায়। এখানে বিনা বাধায়, এখানে কোনো ধরনের বাধা থাকতে পারবে না। বাতাসের বাধা বলো, অন্য কোনো বাধা বলো, কোনো ধরনের বাধাই থাকতে পারবে না। যদি কোনো ধরনের বাধা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা পরন্ত বস্তু সূত্রগুলো এই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো, আদারওয়াইজ আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তো এখানে কি বলছে? দ্বিতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। এই জিনিসটা কি ব্যায়াম? একটা বস্তুকে তুমি ছেড়ে দিছো উপর থেকে, তখন তুমি কি দেখো? তুমি দেখো না যে বস্তুটা যখন নিচের দিকে আসতেছে, ক্রমান্বয়ে বেগ বৃদ্ধি পাচ্ছে। এই বেগটা যে বৃদ্ধি পাবে, এটা কার সমানুপাতিক? সময়ের সমানুপাতিক। মানে সময় যত যাইতে থাকবে, বেগ তত বৃদ্ধি পেতে থাকবে। তাহলে এটা গাণিতিক রূপ কি হইতে পারে ভাইয়া? ভি প্রপোর্শনাল টি হইতে পারে না? এটারে বলা তোমার সমানুপাতিক সাইন। এই সমানুপাতিক সাইন মানে হচ্ছে ভি বাড়ার সাথে সাথে টিও বাড়তে থাকবে। তাইলে ভি সমানুপাতিক টি, সময়ের সাথে কি প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। সময় যত বাড়তেছে, বেগও তত বাড়তেছে। এটাই হচ্ছে পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র। আর 3 নাম্বার সূত্রটা কি ভাইয়া? স্থির অবস্থা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু যে দূরত্ব অতিক্রম করে, তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। একটা বস্তু তুমি স্থির অবস্থান থেকে ফেলে দিচ্ছ, এখানে কোনো বাধা নেই, এই বস্তুটা যে দূরত্ব অতিক্রম করবে, এটা হচ্ছে কি তার ভাইয়া? ওই সময় যা যাইতেছে তার বর্গের সমানুপাতিক। তাহলে এই জিনিসটার গাণিতিক রূপ কি হবে? h প্রপোর্শনাল টি স্কয়ার, মানে বর্গের সমানুপাতিক। এটাই হচ্ছে তোমাদের পরন্ত বস্তুর তিনটা সূত্র। এখন এই সূত্রগুলোর সাথে আমরা যে সমীকরণগুলো আছে, পরন্ত বস্তুর সমীকরণ, এগুলা দেখব। তো পরন্ত বস্তুর সমীকরণ, পরন্ত বস্তুর সমীকরণ, সমীকরণ। আচ্ছা, এই পরন্ত বস্তুর সমীকরণ গুলারে আমরা এমন ভাবে পড়বো যেন একবার আমরা মনে রাখতে পারি। হ্যাঁ, যেন আমাকে আলাদাভাবে মুখস্থ করা না লাগে। ভাই ফিজিক্সে অনেক সূত্র থাকে, এত সূত্র, হ্যাঁ, মুখস্থ করতে গেলে একটা সময় কি করবা যে অনেক সূত্র। তুমি সায়েন্সে পড়তেছো যেহেতু, তুমি যদি লাইফে সায়েন্স নিয়ে কন্টিনিউ করতে থাকো, দেখবে তোমার অনেক সূত্র মুখস্থ রাখা লাগে। তাহলে একটু আমরা সহজে মুখস্থ ছাড়া যদি এই জিনিসগুলা মনে রাখতে পারি, তাহলে তো আমাদের আহ অনেক ইজি না, বুঝতে পারি, তাহলে অনেক ইজি হয়ে যায়। যাই হোক, এটা হচ্ছে কি ম্যাম, প্রথমে আমরা ওই যে একটু আগে আমরা যে সূত্র গুলো পড়ছিলাম, ভূপৃষ্ঠে চলমান বস্তু, চলমান চলমান বস্তু। আচ্ছা, ভূপৃষ্ঠে চলমান বস্তুর ক্ষেত্রে তুমি তিনটা সূত্র পাইছো, তিনটা সমীকরণ পাইছো। কি কি ভাইয়া? ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এই একটা সূত্র পাইছো না? হ্যাঁ ভাইয়া পাইছি। তারপরে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as, এই একটা সূত্র পাইছো। আরেকটা কি পাইছো ভাইয়া? এস ইকুয়াল ইউটি প্লাস হাফ
এটি স্কোয়ার, এই একটা সূত্র পাইছো, তিনটা সূত্র পাইছো। এই তিনটা সূত্র হচ্ছে কি ভূপৃষ্ঠে একটা বস্তু যখন চলতে থাকে। এখন এটার সাথে আমরা রিলেট করার চেষ্টা করব কি পরন্ত বস্তুর সূত্র, পরন্ত বস্তুর সমীকরণ বা সূত্র যেটাই বলো, পরন্ত বস্তুর সমীকরণ দিয়ে দিই, সমীকরণ। আচ্ছা, এখন তুমি আমাকে বলো এখান থেকে আমি কিভাবে এটার সাথে এটা মিলাইতে পারি। ধরো একটা বস্তু উপর থেকে ছেড়ে দিচ্ছে, ওইখানে তো বেগের কোনো ইয়া হবে না, যে বেগ ওইখানে আদি বেগ ইউ, শেষ বেগ ভি, তাহলে এদের কোনো পরিবর্তন হবে না। তাহলে ভি এর জায়গায় ভি হবে, আর ইউর জায়গায় কি হবে ভাইয়া, ইউর জায়গায় ইউ হচ্ছে, ভি এর জায়গায় ভি হচ্ছে। টি এর কি কোনো পরিবর্তন হবে ভাইয়া? টি এর কোনো পরিবর্তন হবে না। তাহলে টি টি এ থাকতেছে, সময় উপরে নাও নিচে নাও যেখানে নাও সময় সময় থাকে, সময়ের কোনো পরিবর্তন হয় না। দেখো একটা বস্তু যখন ভূপৃষ্ঠে চলতেছে তখন তার ত্বরণে আমরা কি বলি ভাইয়া? তখন তার ত্বরণে আমরা নরমাল ত্বরণে বলি, এটার ইংলিশ হচ্ছে অ্যাক্সেলারেশন। তো ওইটার থেকে আমরা এ দিছি। কিন্তু একটা বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়তেছে তখন এখানে কিন্তু আরেকটা ত্বরণ কাজ করে। ওই ত্বরণটা কি ভাইয়া? অভিকর্ষ ত্বরণ। এই অভিকর্ষ ত্বরণটা আমরা কি দ্বারা প্রকাশ করি ভাইয়া? জি দ্বারা প্রকাশ করি। তাহলে এই সূত্রটা কি হইতেছে ভাইয়া? ভি ইকুয়াল ইউ প্লাস এটি এর পরিবর্তে যখন পরন্ত বস্তু হয়ে যাবে তাহলে ভি ইকুয়াল ইউ প্লাস জিটি হয়ে যাচ্ছে না? এটাই পরন্ত বস্তুর সমীকরণ। এখন এখানে আবার আসো, এখানে ভি এর আগে বলছি ভি এর কোনো পরিবর্তন হবে না, ভি স্কয়ার থাকতেছে, ইউ স্কয়ার থাকতেছে প্লাস 2। এখন বলো, একটু আগে আমি বলছিলাম যে যখন একটা বস্তু ভূপৃষ্ঠে চলতেছে তখন এই ত্বরণটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তখন এ এখন যখন উপর নিচ হয়ে যাচ্ছে, উপর থেকে একটা বস্তু পড়তেছে, তখন এর পরিবর্তে কি হবে ভাইয়া? জি হবে, অভিকর্ষ ত্বরণ। তাহলে জিও আমি দিয়ে দিলাম। এখন এস, একটা বস্তু উপর নিচ যদি হয়, হ্যাঁ, তখন আমরা কি বলি ভাইয়া? এটা হাইট বলি না। তখন কি আমরা স্পেস কনসিডার করি, যে একটা ভূপৃষ্ঠে চলতেছে তখন তো আমরা স্পেস থেকে এস আনছি, কিন্তু এই ক্ষেত্রে তো আমরা হাইট কনসিডার করি, উপর নিচ হলে হাইট কনসিডার করি না। তাহলে হাইটের প্রথম অক্ষর কি ভাইয়া? এইচ না? তাহলে এখানে এস এর পরিবর্তে কি হবে ভাইয়া? এইচ হয়ে যাবে না? দেখো নতুন করে কি এটা মুখস্থ করা লাগতেছে? ভি স্কয়ার ই স্কয়ার প্লাস 2জি এইচ না, এখানে জাস্ট এর পরিবর্তে জি বসাইছো, এস এর পরিবর্তে উপর নিচ হলে হাইট হবে, এইচ বসাই দিছো, তাহলে এটা হয়ে যাচ্ছে। এখন পরের সূত্রটাতে আসো, এটা তুমি এমনিই পারবা। এস এর পরিবর্তে হবে এইচ প্লাস ইউ, ইউর কোনো পরিবর্তন হবে না, টি এর কোনো পরিবর্তন হবে না, প্লাস হাফ, এর পরিবর্তে কি হবে ভাইয়া? এর পরিবর্তে জি, টি এর তো কোনো পরিবর্তন হয় না, টি স্কয়ার। দেখছো যে তোমার ভূপৃষ্ঠে চলমান বস্তুর সাথে পরন্ত বস্তুর সমীকরণে কি সুন্দর মিলে যায়। একটা হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, জাস্ট এর পরিবর্তে জি বসাই দিবা কারণ অভিকর্ষ ত্বরণ। ভি স্কয়ার ইউ স্কয়ার প্লাস 2as, এ আর এস এর পরিবর্তে জি আর এইচ বসাই দিছো। এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এস এর পরিবর্তে এইচ বসাই দিছো, আর এর পরিবর্তে জি বসাই দিছো। দেখছো এই সূত্রগুলা তো তুমি মুখস্থ করে আসছো বা বুঝে আসছো, এখন এটা দিয়ে তো তুমি ইজিলি পরন্ত বস্তু সূত্রগুলা ব্যবহার করতে পারবা, তাই না? তো এইভাবে পড়লে দেখবা যে তোমার পড়া যে অনেক কঠিন, ফিজিক্স যে মনে হয় অনেক কঠিন, কখনোই মনে হবে না। সূত্র শিকারও টেকনিক আছে, কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটারও টেকনিক আছে। তুমি যদি টেকনিক গুলা বুঝে থাকো তাহলে দেখবা যে তোমার কাছে কোনো সূত্রই কঠিনও মনে হচ্ছে না, ফিজিক্সও কঠিন মনে হচ্ছে না। তো এই জিনিসগুলাই ছিল তোমার এই যে গতি অধ্যায়ের পড়া। তো আশা করি তুমি যদি আগের এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে গতি অধ্যায়ে তোমার থিওরিটিক্যালি আর কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু ভাইয়া ম্যাথ যখন তুমি সলভ করতে যাবা এই জিনিসগুলো যদি বুঝে থাকো তোমার সলভ করা ইজিয়ার হবে। তবে আমি বলবো না যে এই ভিডিওটা দেখলে তুমি তোমার একদম সব ম্যাথ সলভ করে ফেলতে পারবা, কারণ ভাই ম্যাথ তোমার প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি প্রবলেমের সলিউশন করতে পারবা। তুমি যদি শুধু থিওরি পড়ে থাকো, ম্যাথ সলভ না করা, তাহলে কিন্তু একটা সময় দেখবা যে তুমি ধরা খাইতেছো, তুমি বুঝতেছো না। তার জন্য যত বেশি প্রবলেম সলভ করবা তত ইজিলি সলভ করতে পারবা। তবে এই থিওরি গুলা যদি তুমি বুঝে থাকো তাহলে যে কোনো প্রবলেম তুমি সলভ করার সময় অন্তত বুঝে বুঝে সলভ করতে পারবা, যে এখানে কি হয়েছে, কেন এই জিনিসটা হয়েছে, কিভাবে এই জিনিসটা হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, যদি কোনো কারণে যদি ভিডিওর কোনো অংশ বুঝে না থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কমেন্ট করবা, ভাইয়া রিপ্লাই দেওয়ার ট্রাই করব। তো আল্লাহ হাফেজ।